আজ থেকে চালু হলো দেশের সর্ববৃহৎ যমুনা রেল সেতু। উত্তরবঙ্গের 23 জেলায় উন্মুক্ত হলো যোগাযোগ, বাণিজ্য এবং অর্থনীতির নতুন দিগন্ত। সকালে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাপানি রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ এগিয়ে যাওয়ার যাত্রায় জাপান অংশীদার হয়ে থাকবে। এ সময় রেলপথ মন্ত্রণালয় সচিব জানান, যমুনা রেল সেতু উদ্বোধনের মধ্য দিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। আবু সাইদ অপুকে সাথে নিয়ে আতিকুর রহমান তিতাসী রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত রেল সেতু আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে আরেকটি স্বপ্ন পূরণ হল উত্তরাঞ্চলবাসীর। সকালে সেতুর পূর্ব প্রান্তে ইব্রাহিমাবাদ রেল স্টেশন এলাকায় পায়রা ও বেলুন উড়িয়ে সেতুর উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জাপানি রাষ্ট্রদূত সাইদা শিনিচি এবং জাপানের বৈদেশিক উন্নয়ন সংস্থা জাইকার দক্ষিণ এশিয়া বিষয়ক মহাপরিচালক ইতো তেরুকি। পরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাপানি রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের এগিয়ে যাওয়ার যাত্রায় জাপান অংশীদার হয়ে থাকবে। I would like to conclude my remarks by thanking all those who have continued to building of Jamuna Railway Bridge. Bangladesh ও জাপানের বন্ধন চিরজীবী হোক। এ সময় বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক জানান, বাংলাদেশে যোগাযোগের সম্ভাবনার দারুণ মোচনে জাপানের ভূমিকা অপরিসীম। I thank Bangladesh Bridge Authority to provide their support in implementing the project. I also express my gratitude to Ministry of Railways, ERD, Planning Commission, Finance Division, Bangladesh Bank and other ministries and departments for their support in implementing the project. পরে রেলপথ মন্ত্রণালয়ের সচিব বলেন, যমুনা রেল সেতু উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ অর্থনৈতিক ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল। বাংলাদেশ সরকার অনুভব করেছে যে একটি ডেডিকেটেড রেল ব্রিজ যমুনা সেতুর উপরে হওয়া প্রয়োজন এবং সেই তাগিদ থেকেই, সেই প্রয়োজনের তাগিদ থেকেই এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছিল এবং এই প্রকল্পটি অর্থায়ন করেছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। আমাদের সহযোগিতায় এসছে এবং যে আপনারা জানেন, জাইকা সাথে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব, বিশেষ করে এই অবকাঠামোগত উন্নয়নের এবং প্রকল্পের ক্ষেত্রে জাইকা আমাদের খুবই ট্রাস্টেড পার্টনার এবং সেজন্য জাইকা এগিয়ে এসছে এবং সেজন্য জাপান সরকার এবং জাইকার প্রতি আমরা বিশেষভাবে। যমুনা রেল সেতু উদ্বোধনের ফলে যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচিত হল। 50টি পিলার আর 49টি স্প্যানের ওপর অত্যাধুনিক স্টিল প্রযুক্তির অবকাঠামোতে দাঁড়িয়ে থাকা ডবল ট্র্যাকের সেতুটি 100 বছরের স্থায়িত্বের অঙ্গীকারে মাথা উঁচু করে জানান দিচ্ছে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার কথা। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। যে মাত্রায় বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের কথা বলা হচ্ছে, সত্যিকারে তেমন কিছু হয়নি বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সচিবালয়ে উমরা ভিসা বন্ধ বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশিদের জন্য উমরা ভিসা বন্ধ করা হয়নি। এ বিষয়ে সৌদি সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে চলেছে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়। তিনি জানান, হিজবুল তাহরিরের বিষয়ে সরকার কঠোর অবস্থানে আছে। মাননীয় সৌদি রাষ্ট্রদূত বর্তমানে ছুটিতে সৌদি আরবে অবস্থান করছেন। ডিও পত্রের বিষয়টি অবহিত হওয়ার পর তিনি সচিব মহোদয়কে ফিরতি অডিও বার্তা প্রেরণ করেন। অডিও বার্তায় তিনি জানিয়েছেন, বাংলাদেশিদের জন্য ওমরা ভিসা বন্ধ করা হয়নি। এক্ষেত্রে তিনি বাংলাদেশের হজ ওমরা এজেন্সির প্রতিনিধিদেরকে ওমরা যাত্রীদের হোটেল বুকিং, রিজার্ভেশন, এয়ারলাইন্সের টিকিট সহ সৌদি আরবের ওমরা এজেন্ট কোম্পানির সাথে যোগাযোগের পরামর্শ প্রদান করেন। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, দেশ খাদের কিনারে ছিল, সেখান থেকে ফিরে এসেছে। দেশ এখন ভালো আছে। অর্থনীতি নিয়ে হতাশ হবার কোনো কারণ নেই। সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা এবং সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে তিনি বলেন, মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গাবার্ডের মন্তব্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বহুপাক্ষিক, দ্বিপাক্ষিক সম্পর্ক কিংবা অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না। 2026 সালে এলডিসি উত্তোলনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে সরকার। এলডিসি উত্তোলনের ক্ষেত্রে একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি নেওয়া হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। 26 সালে যে আমরা একটা স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি, স্মুথ মানে ধম করে নামানা, প্লেন যেমন আস্তে আস্তে নামে, আমরা এটা অলরেডি করছি এবং আমরা প্রিপারেশন হিসেবে করবো। তো দেখা যায় কিন্তু না যে করবো না সেটা বলছে, কারণ আসলে বাংলাদেশে দিয়ে কিন্তু অনেকে অন্য দেশ তাকিয়ে আছে, অন্যান্য কারণ আমরা যাই বলি বাংলাদেশের পারফরমেন্স তো ওভারঅল সন্তোষজনক।
আগামী 15 দিনের মধ্যে আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম সরকার থেকে পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদ। দুপুরে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সমন্বয়করা অবৈধভাবে ওয়াসায় যে 150 জনকে চাকরি দিয়েছে দ্রুত তাদের বহিষ্কার করতে হবে। এই সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা, জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে ডিমান্ড, সেটি আসলে কতটুকু পূরণ হয়েছে তা ইতিমধ্যেই আপনাদের সামনে প্রতীয়মান। এই সরকারের কাছে জনগণের মোটা দাগে 3টি আকাঙ্ক্ষিত প্রত্যাশা ছিল, যার মধ্যে অন্যতম হচ্ছে তারা অতি দ্রুত আমাদের যে গণহত্যায় যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করবেন, শহীদ পরিবারের যথাযথ সম্মানের মাধ্যমে তাদেরকে পুনর্বাসন এর ব্যবস্থা করবেন, আহতদের চিকিৎসা মাধ্যমে তাদেরকে যথাযথ সেই সুযোগের ব্যবস্থাটা তারা করে দিবেন। আমরা দেখেছি মাননীয় প্রধান উপদেষ্টা তিনি বিবিসি সাক্ষাৎকারে বলেছেন, আমরা তো এখনো রাষ্ট্র সংস্কার শুরুই করিনি। তাহলে প্রশ্ন যে আপনারা কবে থেকে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু করবেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ছাত্রলীগের 289 জন নেতাকর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এছাড়া হামলায় মদদ দেওয়ার অভিযোগে 9 জন শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভা শেষে গতকাল সোমবার দিবাগত রাত 3টায় উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান এসব তথ্য নিশ্চিত করেন। উপাচার্য বলেন, হামলার ঘটনায় অভিযুক্তদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল আলম এবং রেজিস্ট্রার আবু হাসান অবসরে চলে যাওয়ায় তাদের পেনশন সুবিধা বাতিলের সিদ্ধান্ত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সহ 19 নেতাকর্মীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার বিশ্ববিদ্যালয় শৃঙ্খলা কমিটির জরুরি সভার সিদ্ধান্তে এই বহিষ্কারাদেশ দেয়া হয়। চুয়েটের শৃঙ্খলা কমিটির সদস্য সচিব এবং ছাত্র কল্যাণ অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এর মধ্যে 2 বছরের জন্য বহিষ্কার হওয়া শিক্ষার্থীরা হলেন চুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক বিজয় হোসেন, সহ সভাপতি ইমাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ তৌফিকুর রহমান। 1 বছরের জন্য বহিষ্কার হন ছাত্রলীগের চুয়েট শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সৌমিক জয়, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম এবং তাসিন ইশতিয়াক। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনের জারি করা গণবিজ্ঞপ্তির কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এই গণবিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এই স্থগিতাদেশ শুরু রিটকারীদের দলের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে জানিয়েছেন আইনজীবী হাসনাত কাইয়ুম। মঙ্গলবার বিচারপতি আকরাম হোসেন চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্ট এই আদেশ দেন। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং সুপ্রিম কোর্টের আইনজীবী হাসনাত কাইয়ুম সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সংক্রান্ত রিট দায়ের করেন। রিটে প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশনের সচিব, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনকে বিবাদী করা হয়েছে। মানিকগঞ্জ শহরের 1 কিলোমিটার দৈর্ঘ্য সড়কটির 2 পাশে গড়ে উঠেছে একাধিক বহুতল ভবন এবং বিপণী বিতান, অথচ গাড়ি পার্কিং ব্যবস্থা না থাকায় দখল হচ্ছে প্রধান সড়ক। এতে বাড়ছে যানজট, ভোগান্তিতে পথচারীরা। প্রতিনিধি আজিজুল হাকিমের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। মানিকগঞ্জ শহরের খালপাড় থেকে বাজার ব্রিজ সড়কের দৈর্ঘ্য মাত্র 1 কিলোমিটার। ব্যস্ততম এই সড়কের 2 পাশে রয়েছে সরকারি বেসরকারি গুরুত্বপূর্ণ সব অফিস। সড়কের উভয় পাশে গড়ে উঠেছে অসংখ্য আবাসিক বহুতল, বাণিজ্যিক ভবন ও বিপণী বিতান। বহুতল এসব ভবনে পার্কিং ব্যবস্থা না থাকায় অবৈধভাবে গাড়ি পার্কিংয়ের কারণে দখল হয়ে গেছে সড়কের 2 পাশ। সড়কের 2 পাশে অতিরিক্ত যানবাহন রাখায় যাতায়াতকারীদের ভোগান্তির শেষ নেই, অথচ বিল্ডিং কোড অনুযায়ী বহুতল ভবনের নিচে গাড়ি পার্কিং ব্যবস্থা থাকলেও পরবর্তীতে পার্কিং এর জায়গায় তৈরি হয়েছে মার্কেট বা অফিস। সিনিয়র সিটিজেনদের চলাচল অসুবিধা, বাচ্চাদের চলাচল অসুবিধা, হাঁটা চলার সমস্যা হয়, মার্কেটে যাইতে, ঘুরতে আসতে, বাচ্চা নিয়ে আসলে। ফুটওভার দিয়ে যেখানে মানুষ হাঁটাচলা করবে সেখানে গাড়ি রাখার কারণে হাঁটাচলা করা যায় না। আমাদের তো অপশন নাই, অপশন থাকলে তো আমরা এখানে রাখতাম না। পার্কিং এর জন্য স্পেস নাই, তো মানুষজন চলতে ফিরতে সমস্যা হয়। নগরীতে যানজট ও অবৈধ পার্কিং এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
ট্রাফিকের পরপরও আরও কিন্তু আমাদের থানা পুলিশ এবং আমাদের পুলিশ লাইন্স থেকে আমরা এক্সট্রা ফোর্স সরবরাহ করব ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের জন্য। বহুতল ভবনগুলোর তালিকা করে আইনগত ব্যবস্থার আশ্বাস দিয়েছে পৌর কর্তৃপক্ষ। ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে, আমরা তাদেরকে ইতিমধ্যে তালিকা করে এবং নোটিশ দেওয়া হয়েছে, পর্যায়ক্রমে এগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব। শহরের যানজট দূরীকরণে ও জনগণের সুবিধার্থে আইন অমান্যকারী বহুতল ভবন মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার মাধ্যমে পার্কিং সমস্যার সমাধানের দাবি জানিয়েছে নগরবাসী। ইলিয়াস কমল, মাই টিভি। নিত্য নতুন ডিজাইন আর যুগের সাথে তাল মিলিয়ে চলার কারণে বিশ্ব দরবারে এখনও দাপিয়ে বেড়াচ্ছে টাঙ্গাইল শাড়ি। এবছর ঈদকে সামনে রেখে টাঙ্গাইল শাড়িতে নতুনত্ব আনার জন্য ভেজিটেবল ডাইং করা হয়েছে গাছের ছাল, হরিতকি সহ বিভিন্ন প্রাকৃতিক রং দিয়ে, যেটা মানবদেহের জন্য উপকারী। ঈদকে সামনে রেখে এসব শাড়ি ছড়িয়ে পড়ছে দেশ এবং দেশের বাইরে। প্রতিনিধি আনিস খানের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। টাঙ্গাইলের তাঁতপল্লীতে রাত দিন তাঁতের খটখট শব্দ, প্রতিটি তাঁতপল্লীতে চলছে কর্মযজ্ঞ। এবার ঈদকে সামনে রেখে নতুন ডিজাইনের শাড়ি, ভেজিটেবল ডাইং, কটকি, হাফ সিল্ক, টাঙ্গাইলের জামদানি, সফট সিল্ক সহ নানা ডিজাইনের শাড়ি তৈরি করা হচ্ছে। এছাড়াও মাসলাইন কটন ও তন্তু সিল্ক, মসলিন জামদানি, টিস্যু জামদানি, গ্যাস কটন, তসর সিল্ক, দোতারি সিল্ক, বুটিক কাজ, সুতি জামদানি, কাতান, বালুচুরি, হাজার বুটিক, বেনারসি সহ নানা রঙের মনকাড়া টাঙ্গাইল শাড়িও তৈরি হচ্ছে। কারিগররা বলছেন একটি শাড়ি তৈরিতে প্রায় 1.5 দিন সময় লাগে। ঈদ উপলক্ষে ওই তো 3টা করা হয়েছে, এখন এক সপ্তাহ 3টা, এক সপ্তাহ 4টা হয়। আগে মনে করেন যে 1 সপ্তাহ কাজ করলে 2 সপ্তাহ খেয়ে পুরাইতে পারতো না একটা কারিগরে, আর এখন মনে করেন যে 1 সপ্তাহ কাম করলে 2 দিনের সংসারের খরচা হয়ে পারছে না। ঈদের জন্য মানে নিজের তো চাইতে বেশি করে না, মালিকের চাইতে, কারণ টাকা পয়সার দরকার। এখানে হচ্ছে টাঙ্গাইল শাড়ি, জামদানি শাড়ি, বালুচুরি শাড়ি, বুটি শাড়ি আছে। আরামদায়ক ও নতুন আকর্ষণের জন্যই টাঙ্গাইলের শাড়ি পছন্দ সবার। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে ক্রেতারা শাড়ি কিনতে আসছেন শাড়ির রাজধানী খ্যাত পাথরাইলে। পরিবারের সকলের জন্য আমরা এই জন্য এখানে তাঁতের শাড়ি এবং জামদানি শাড়ি দেখতে এসেছি এবং কিনতে এসেছি। আগের তুলনায় এখন শাড়ির মান ঠিকই আছে, আগের মতোই আছে, আর দামও হাতের নাগালে আছে। একটু ভেরিয়েশন আসছে, কালারে কাজে একটু ডিফারেন্ট আসছে, যার কারণে দাম হলে একটু বেশি। এবার টাঙ্গাইল শাড়িতে নতুনত্ব আনার জন্য ভেজিটেবল ডাইং করা হয়েছে গাছের ছাল, হরিতকি সহ বিভিন্ন প্রাকৃতিক রং দিয়ে। এছাড়া ঋতু অনুযায়ী মানুষের চাহিদা মাথায় রেখে শাড়ি তৈরি করা হচ্ছে। আমরা বরাবরই গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রোডাকশন দিই। আমাদের দেশের মানুষ দেশকে ভালোবেসে, দেশাত্মবোধ নিয়ে দেশের উৎপাদিত দ্রব্য ব্যবহার করে ঈদের আনন্দ উপভোগ করবে। জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে টাঙ্গাইল শাড়ি, আর সামনের দিনগুলোতেও টাঙ্গাইল শাড়ি টিকে থাকবে আপন মহিমায়, এমন প্রত্যাশা সকলের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এবার মাই টিভি বিশেষ। জমিদারি প্রথার বিলুপ্তি ঘটলেও কিশোরগঞ্জের হোসানপুরে গাঙ্গাটিয়া জমিদার বাড়িটি এখনও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই জমিদারি বর্তমান উত্তরাধিকারী হলেন মানবেন্দ্র চক্রবর্তী চৌধুরী। তিনি স্থানীয়দের কাছে মানববাবু নামে পরিচিত। শতবর্ষ ছুঁই ছুঁই এই বৃদ্ধ এক জীবন্ত ইতিহাসের মতো, যিনি এক সময়কার জমিদারি শাসনের শেষ চিহ্ন হয়ে আজও টিকে আছেন। কিশোরগঞ্জ থেকে মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন পলাশকে সাথে নিয়ে সাইদুর রহমান আবিরের রিপোর্ট। গাঙ্গাটিয়া জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন ভোলানাথ চক্রবর্তী। মূলত চক্রবর্তী পরিবার ভারতের কান্যাজি থেকে হোসেনপুরে এসে বসবাস শুরু করে প্রায় 400 বছর আগে। পরে দীননাথ চক্রবর্তী অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে এই জমিদারির গোড়াপত্তন করেন। 4 পুরুষ ধরে জমিদারি ব্যবসার পাশাপাশি এরা শিক্ষার প্রসার ও সংস্কৃতি চর্চায় অবদান রাখতেন। মানববাবুর জন্ম এক সমৃদ্ধ জমিদার পরিবারে, তবে ইতিহাস তার জন্য নির্মম হয়ে ওঠে মুক্তিযুদ্ধের সময়ে। 1971 সালে পাকিস্তানি বাহিনী তার পিতা ভূপতি চক্রবর্তী সহ পরিবারের অনেক সদস্যকে হত্যা করে। দেশ স্বাধীন হলে অনেক আত্মীয় স্বজন ভারতে পাড়ি জমান, কিন্তু মানববাবু থেকে যান তার প্রিয় জন্মভূমিতে। বর্তমানে তিনি একা বসবাস করছেন গাঙ্গাটিয়ার জমিদার বাড়িতে। তার স্ত্রীও মারা গেছেন এবং নিঃসন্তান হওয়ায় ভবিষ্যতে এই জমিদারি কে দেখভাল করবে তা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। বয়স 90 পার হলেও তিনি এখনও পরোপকারী এবং মানব সেবায় নিয়োজিত। গাঙ্গাটিয়া জমিদার বাড়িটি ঐতিহাসিক স্থাপত্য শৈলীর এক
অনন্য নিদর্শন। জমিদারির চিহ্ন হিসেবে বিশাল অট্টালিকা, শান বাঁধানো পুকুর, বিশাল প্রবেশদ্বার আজও রয়ে গেছে। তবে রক্ষণাবেক্ষণের অভাবে এর জৌলস অনেকটাই হারিয়েছে। বর্তমানে এটি কিশোরগঞ্জের অন্যতম দর্শনীয় স্থান। প্রতিদিন অনেক দর্শনার্থী ঘুরতে আসেন এই জমিদার বাড়িতে। আমি এখানে আসছি, এখানে একটা বাড়ি আছে মানববাবুর বাড়ি নামে পরিচিত, যে জমিদার বাড়ি। এখানে অনেকে আসে দেখতে, আমিও আসছি এখান থেকে ঘুরার জন্য, দেখার জন্য। দেখে অনেক ভালো লাগলো, অনেক সুন্দর জায়গা। আমার জানা মতে এই জমিদার বাড়িটা একমাত্র জমিদার এখানে বাংলাদেশে বেঁচে আছে। উনি আসলে তো খুব ভালো মানুষ, ওনার এটাই শেষ প্রজন্ম। মানে জমিদারের শেষ হচ্ছে মানবেন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে তার কোনো বংশধর নাই। অনেকবার প্রিয়জনেরা তাকে ভারতে নিয়ে যেতে চাইলেও মানবেন্দ্র চক্রবর্তী চৌধুরী বাংলাদেশ ছেড়ে যাননি কখনো। এই শতবর্ষী বৃদ্ধ এক জীবন্ত ইতিহাস, যিনি জমিদারি শাসন, ব্রিটিশ রাজ, পাকিস্তানি শাসন, মুক্তিযুদ্ধ এবং স্বাধীন বাংলাদেশ সবকিছুর সাক্ষী হয়ে আজও টিকে আছেন প্রিয় জন্মভূমির বুকে। ছেলে মেয়ে না থাকায় I got the opportunity to stay in this country. আমি এই দেশে থাকার একটা সুযোগ পাইয়া গেলাম। সুতরাং আমার জীবনে এখন ওই যে সাধারণ মানুষের তার লোকে চলতে পারি না, পড়তে পারি না, বসতে পারি না, একটা অসুবিধা, ওগুলো হয় না। সাইদুর রহমান আবির, মাই টিভি, কিশোরগঞ্জ। কুমিল্লার ঐতিহ্যবাহী জনপদ ময়নামতি ইউনিয়নের গোমতীর পাড়ের মিরপুর নানুয়ার বাজার, বাহের চর, খেয়াঘাট এলাকায় এখনও মানুষের অপেক্ষায় থাকতে হয় কখন পাড়ে ভিড়বে নৌকা। যুগ পাল্টে সড়ক, মহাসড়ক, ফ্লাইওভার কিংবা দেশের সর্বত্র পাল্লা দিয়ে নদীর উপর ব্রিজ বাড়লেও শতাব্দীর প্রাচীন এই তিনটি খেয়াঘাটে নেই সেই মান্দাতার আমলে ডিঙি নৌকা ভর করে প্রতিদিন হাজার হাজার মানুষের এপার ওপার যেতে হচ্ছে। বিস্তারিত কুমিল্লা প্রতিনিধি আবু মুসার রিপোর্টে। পাকিস্তান আমল থেকেই চলাচল করছে কুমিল্লা জেলা সদরের পার্শ্ববর্তী বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের এই তিনটি খেয়াঘাট। স্বাধীনতার ৫৪ বছরেও যাতায়াতের দুর্ভোগ কমেনি এ অঞ্চলের লাখো মানুষের। সাধারণ মানুষ বলছে, যুগ যুগ ধরে একটি ব্রিজ নির্মাণের আবেদন করলেও বরাবরই অবহেলিত হয়ে আসছে তাদের দাবি। এসব এলাকা থেকে কয়েক কিলোমিটার দূরে ব্রিজ থাকায় অনেকটা বাধ্য হয়ে স্বাভাবিক চলাফেরা, রোগী কিংবা শিশুদের পারাপার করতে হয় এই খেয়াঘাটগুলো দিয়ে। ইন্ডিয়া বাংলাদেশ হইলো, যার সাইড লইয়ে লইলো, তো মারোয়ারে যে দিকে সাইরা গেল, এই দিন থেকে আমরা রাতে ঘাট ব্রিজ টিরিজ নাই, বুঝলি, অনেক দূর। আমরা চলা ফিরায় ফসলা দিলইয়া বেচা কিনায় খুবই আমরা একটা কষ্ট পাই। উপজেলা যেতে পারি না, বহুত কষ্ট হতে হয়, ওই আমরা ঘুরে যাইতে হয়। আমরা এই এলাকায় আমরা নৌকা দিয়ে আই যাই। এই অঞ্চলের গোমতীর চরে কয়েক হাজার হেক্টর জমিতে উৎপাদিত হয় বিভিন্ন জাতের সবজি। স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থার অভাবে দাম কম পাওয়া ছাড়াও নানানভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই অঞ্চলের হাজার হাজার কৃষক। বস্তা লইয়া উড়ন জানা, মাল লইয়া উড়ন জানা, দেখা গেছে 10 টাকার মাল 8 টাকা বেতন লাগে। আমরা এনতে আইতে অনেক কষ্ট, আমরা হেদিক দিয়ে যাই গই, এনতে ব্রিজ হইলে আমরা সহজিত হইব, বুঝলি। পার্শ্ববর্তী এলাকার অনেক মানুষ, লাখো লাখো মানুষ আছে, তাদের সবার সুবিধার স্বার্থে অনেক ভালো হবে। স্থানীয় সরকারও প্রকৌশলী বিভাগ বলছে, একটি ব্রিজ এই অঞ্চলের মানুষের যৌক্তিক দাবি, দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলছেন এই কর্মকর্তা। এটার ফিজিবিলিটি স্টাডি হবে, তারপরে প্রকল্পটা একনেকে অ্যাপ্রুভ হলে আমরা খুব অল্প সময়ে আশা করি ব্রিজের কাজ শুরু করতে পারবো। যথাযথ কর্তৃপক্ষের খেয়ালের অভাবে অর্ধশত বছর ধরে অবহেলিত বুড়িচং উপজেলার গোমতী পাড়ের অন্তত 15টি গ্রামের লাখো মানুষ। দ্রুতই এ সমস্যার সমাধান হবে এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। আবু মুসা, মাই টিভি, কুমিল্লা। দর্শক, এবার আমাদের কৃষি। মুকুলে মুকুলে ছেয়ে গেছে চাঁপাইনবাবগঞ্জের আম বাগান। আবহাওয়া অনুকূলে থাকায় এবার গাছগুলোতে আগেই দেখা মিলেছে মুকুলের, তাই ভালো ফলন পেতে পরিচর্যায় ব্যস্ত আম চাষি এবং বাগান মালিকরা। তবে গত বছরের তুলনায় এবার মুকুল বেশি আসলেও পরিচর্যা খরচ বেড়ে যাওয়ায় ন্যায্য মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় রয়েছে। প্রতিনিধি তারেক আজিজের রিপোর্ট, জানাচ্ছেন তাবিজ উচ্ছ্বাস। সোনালী মুকুলে ছেয়ে থাকা চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলো যেন জানান দিচ্ছে মধুমাসের আগমনী সেই বার্তায়। তাই আম প্রধান এই অঞ্চলের মানুষের এখন সময় কাটছে আম বাগান ও মুকুলের যত্ন নিয়েই। আম চাষিরা বলছেন, আমের মুকুল আসার আগে পরে যেমন আবহাওয়া প্রয়োজন এবছর তা বিরাজ করছে। ফলে পরিচর্যার আধুনিক প্রযুক্তির কারণে বাম্পার ফলনের পাশাপাশি গত বছরের ক্ষতি পুষিয়ে ওঠার আশা তাদের, যদিও শঙ্কা আছে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে।
এবছর যেহেতু আমের অন ইয়ার, প্রায় প্রতিটা বাগানেই আমের মুকুলে ভরে গেছে, তো এখন পর্যন্ত আবহাওয়া আম চাষের অনুকূলে আছে। আগামী 10 দিন যদি এরকম আবহাওয়া থাকে তাহলে আর কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা তেমন থাকবে না বা খুবই কম বলে মনে করি। এ অবস্থায় চলতি মৌসুমে আমের ন্যায্য মূল্য নিশ্চিতে অভ্যন্তরীণ বাজার ব্যবস্থাপনা ও রপ্তানির জন্য উপযুক্ত পরিবেশের দাবি আম উদ্যোক্তাদের। এখন আমের দাম যদি আল্লাহ দেয় পাই, তাহলে খরচ খরচা হয়তো গত বছর যে খরচ করেছি এবছর খরচ করেছি, মানে আশাবাদী দেখি আল্লাহ যদি ভালো হয়, ফলনটা ভালো হয় আর ভালো দামটা পায়, তাহলে লাভবান হবো আর কি ভালো মতো। আমের ভালো উৎপাদন পেতেও খরচ কমাতে সঠিক মাত্রায় কীটনাশক প্রয়োগ সহ নানা পরামর্শ দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা যাদের মুকুল এখন বের হয়ে গেছে কিন্তু হয়তো সামান্য ফুটেছে 10% বা ফুটে নাই, তারা এখনও করবেন কি এই হপারের আক্রমণ থেকে রক্ষা করার জন্য ইমিডাক্লোপিড গ্রুপের একটা কীটনাশক 0.5 মানে হাফ ml প্রতি লিটার পানিতে, সাথে ম্যানকোজেব গ্রুপের একটা ছত্রাকনাশক 2 গ্রাম প্রতি লিটার পানিতে মিশে স্প্রে করবেন। আর যাদের বাগানের মুকুলটা ফুটে গেছে, তার মানে গুটি সেট হয়ে গেছে অথবা কিছু হয়েছে, কিছু ফুটে আছে, তারা এই সময় কোনো স্প্রে করবে না ওই বাগানে। নিরাপদ আম উৎপাদনের জন্য আসলে গ্যাপ মেনটেন করে যে আম উৎপাদন হয়, সেটির জন্য অলরেডি আমাদের যে মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের কিন্তু আমরা প্রশিক্ষিত করছি, অফিসারদের প্রশিক্ষিত করছি এবং কৃষকদের ট্রেন্ড আপ করা হচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে এবছর জেলায় 37,504 হেক্টর জমিতে আবাদ হয়েছে নানা জাতের আমের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। বাংলাদেশ জাতীয় ফুটবল দলে 8 নম্বর জার্সি পরে খেলবেন হামজা চৌধুরী। হবিগঞ্জের শানঘাটের গ্রামের বাড়িতে গণমাধ্যমের সাথে মতবিনিময়কালে এ তথ্য জানান তিনি। প্রতিপক্ষ নিয়ে মাথা না ঘামিয়ে নিজেদের সামর্থ্যের দিকে নজর দিতে চান ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা। এর আগে যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে হামজাকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন বাফুফে। এসএম আরিফের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিমানবন্দর থেকে গ্রামের বাড়ি, বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে আসা হামজা চৌধুরীকে ঘিরে ঢল নামে ফুটবল ভক্ত আর সাধারণ মানুষের। সবখানেই যেন উৎসবের আমেজ। হবিগঞ্জের শানঘাটের গ্রামের বাড়িতে গণমাধ্যমের সাথে কথা বলেন হামজা। জানান বাংলাদেশের মানুষের ভালোবাসায় আপ্লুত তিনি। Hamza, it's been a surreal feelings for you. Please explain us. I can't explain, honestly, I can't explain. I have so much love in my heart for my people, and everyone here is family to me. So. জাতীয় দলে 8 নম্বর জার্সি গায়ে জড়াবেন হামজা। 25 মার্চ ভারতের বিপক্ষে অভিষেক ঘটার আগে জানিয়েছেন অনুভূতিও। Which number of jersey you prefer for national team? Number 8. আমরা ইন্ডিয়ার কথা আমরা কনসেন্ট্রেট করতেছি না, আমরা খালি আমরা কথা কনসেন্ট্রেট করতেছি। এর আগে যুক্তরাজ্য থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে হামজাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বাফুফে। এসএম আরিফ, মাই টিভি।